সিভিল টেকনোলজির পঞ্চম পর্ব থিওরি অফ স্ট্রাকচারের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী আমির আদনান। আজকে আমরা চতুর্থ চ্যাপ্টারের রিফ্লেকশন অফ বিম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় লেকচার। তো এই লেকচারে আমরা প্রবলেম সলভিং এর চেষ্টা করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ডিফ্লেকশন অফ বিম কি, ডিফ্লেকশন অফ বিমের ডিফ্লেকশন বলতে কি বুঝি আমরা সেটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। গত লেকচারে আমরা আসলে ডিফ্লেকশনটা কেন নির্ণয় করি সেই ব্যাপারেও আমি এখানে আলোচনা করছিলাম, কেন আমাদের দরকার হয়। এরপরে হচ্ছে আমরা মোমেন্ট এরিয়া মেথডে যখন ডিফ্লেকশন ক্যালকুলেশন করব তখন দুইটা থিওরেম, এখানে স্লোপের একটা থিওরেম আর একটা হচ্ছে আমরা বলি কি আমাদের ডিফ্লেকশন বা উলম্ব সরণ নির্ণয়ের জন্য আমরা 2 নাম্বার থিওরেমটা অ্যাপ্লাই করি। এই দুইটা থিওরি নিয়ে আমি থিওরেম নিয়ে আলোচনা করছিলাম। এরপরে আমরা এই থিওরেমগুলো অ্যাপ্লাই করার জন্য বাউন্ডারি কন্ডিশনের কথা বলছিলাম। যখন আমরা ক্যান্টিলিভার বিম থাকে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা পয়েন্টের স্লোপ বের করতে বলবে, তখন আমরা বলছিলাম যেহেতু প্রথম থিওরি ছিল দুইটা বিন্দুর মধ্যে ইলাস্টিক কার্ভের দুইটা বিন্দুর স্পর্শকের মধ্যবর্তী কোণের পার্থক্য নির্ণয়ের ইকুয়েশন ছিল। তো এই জন্য আমরা বলছিলাম কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় আমাদের ইলাস্টিক কার্ভের যে কোনো পয়েন্টে যদি আমাকে স্লোপ বের করতে বলে আমরা ওই পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করব, এবং একটা স্পর্শক অঙ্কন করব সবসময় কোথায়, আমাদের সাপোর্ট পয়েন্ট থেকে। সাপোর্ট পয়েন্টে আমাদের ডিফ্লেকশন যেহেতু জিরো হয়, এখানে যখন আমরা স্পর্শক আঁকবো সেটা আমাদের এই যে নিউট্রাল অ্যাক্সিস বরাবর হবে অথবা হরিজন্টালি হবে। তাই সেখান থেকে আমরা অন্য যেই কোণটা থাকবে সেই স্লোপটা আমরা বের করতে পারবো। কেন? কারণ এখানে তখন থিটা বি সমান হবে স্লোপ হবে 0। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এবং এরপরে বলছিলাম কি যখন আমরা ডিফ্লেকশন বের করতে বলবে, এখানে আমরা বলছিলাম ডেল্টা দিয়ে আমরা উলম্ব সরণ বুঝাই। তো উলম্ব সরণটা আমি বলছিলাম কি কোন একটা বিন্দুর স্পর্শক থেকে এখানে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতা, আর আবার নিউট্রাল অ্যাক্সিস থেকে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতাকে আমরা ডিফ্লেকশন হিসেবে ডিফাইন করি। সেই ক্ষেত্রে আমি বলছিলাম দ্বিতীয় থিওরেমের ক্ষেত্রে আমরা যেই সূত্রটা পাই সেখানের ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবসময় উলম্ব সরণ সমান হবে কি, আমরা ওই সেকশনের কোন একটা সেকশনের উলম্ব সরণ হবে, ওই সেকশনের ডিফ্লেকশন দুইটাই সমান হবে। সেক্ষেত্রে বলছিলাম যেখানে আমরা উলম্ব সরণ পরিমাপ করব বা ডিফ্লেকশন পরিমাপ করব, সেখানে একটা বিন্দু থাকবে, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের স্পর্শক বিন্দু হবে, সেটা হবে সবসময় সাপোর্ট বিন্দুতে। তাহলে দুইটা বিন্দুর কথা বলছিলাম আমরা, এখানে এ বি, এখানে বি দিয়ে ডিফাইন করছিলাম আমরা কি স্পর্শক অঙ্কন বিন্দু। তার মানে এই ক্ষেত্রেও আমরা স্পর্শক অঙ্কন করব সাপোর্ট পয়েন্ট থেকে, এবং অন্য বিন্দুটা হবে উলম্ব সরণ পরিমাপের বিন্দু বা ডিফ্লেকশন পরিমাপের বিন্দু। আর আমরা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এই ব্যাপারটা বলছিলাম যে সিমেট্রিক্যালি লোডেড বিম থাকলে আমরা যদি কোনো একটা পয়েন্টের স্লোপ বের করতে যাই, আমাদেরকে যদি এইখানকার স্লোপ বের করতে বলে তখন একটা স্পর্শক অঙ্কন করব, যেখানে আমাকে স্লোপ নির্ণয় করতে বলবে সেখানে আরেকটা স্পর্শক আমরা অঙ্কন করব ম্যাক্সিমাম ডিফ্লেকশন। এখানে সিমেট্রিক্যাল লোডেড বিমের ক্ষেত্রে বলছিলাম মাঝখানে মিড পয়েন্টে আমার ডিফ্লেকশনটা সর্বোচ্চ হবে, এবং এখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি সে স্পর্শক স্ট্রেট হরিজন্টাল লাইন হবে, যেটা নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে যদি স্পর্শক অঙ্কন করি সেটার স্লোপ কি হবে, স্লোপ 0 হবে। সেখান থেকে আমরা এই θ2 আমরা সেভাবে ডিফাইন করছিলাম, এটা 0 হলে অন্য স্লোপটা আমরা বের করতে পারবো। তার মানে হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করব, স্পর্শক বিন্দু হবে মধ্যবিন্দু, আর একটা স্পর্শক বিন্দু হবে যেখানে আমাকে স্লোপ বের করতে বলে সেইখানকার স্লোপ, সেই পয়েন্টের স্পর্শক। আর এখানের ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করছিলাম, সেটা হচ্ছে ডিফ্লেকশন পরিমাপ করতে গিয়ে আমরা সরাসরি ডিফ্লেকশন পরিমাপ করতে পারি না, ইকুয়েশনটা ছিল ডেল্টা, যেটা হচ্ছে উলম্ব সরণে। এখানে আমরা এটা পরিমাপ করার সময় বলছিলাম আমাকে যদি কোনো ম্যাক্সিমামটা বের করতে বলে, সর্বোচ্চ ডিফ্লেকশন কোনটা সেটা বের করতে বলে, তাহলে আমরা সর্বোচ্চ ডিফ্লেকশন হবে মধ্যবিন্দুতে, এবং সেটা সমান হবে, সেটা কিসের সমান হবে, আমরা সাপোর্ট পয়েন্টে যদি আমরা উলম্ব সরণ পরিমাপ করি। উলম্ব সরণ সমান আমরা জানি কি, আমরা যদি মিড পয়েন্টে স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শক থেকে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতা, সেটা হবে ডেল ম্যাক্স। তাহলে এই ডেল ম্যাক্স আর ওয়াই ম্যাক্স আমরা সমান হবে বলছিলাম। তাহলে এখানে ডেল ম্যাক্স বের করব, তাহলে স্পর্শক বিন্দু হবে হচ্ছে মধ্যবিন্দু, আর উলম্ব সরণ পরিমাপ বিন্দু হবে সাপোর্ট বিন্দু।
তাহলে এখানে সাপোর্টের যে উলম্ব সরণ সমান আমরা বলবো কি আমাদের অ্যাকচুয়ালি মিড সেকশনের যে ডিফ্লেকশন হবে সেটাই। এবং এই চিত্রগুলো আমি দেখেছিলাম আমাদের ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র কোনটা হবে সেটা। তো একটু পিছনের দিকে যদি যাই, এখানে এক্স বারটা কোত্থেকে পরিমাপ করতে হয় আমাদেরকে? এক্স বারটা পরিমাপ করতে হয় যেখানে আমরা উলম্ব সরণ পরিমাপ করি সেই বিন্দু থেকে। তাহলে এখানের ক্ষেত্রে আমরা এই ১ নাম্বার বিন্দু থেকে এটা কাউন্ট করব। আমরা এখন এই ডায়াগ্রামগুলা আগে আলোচনা করছিলাম। আজকে আমরা ক্যান্টিলিভার বিমের একটা সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঙ্কটা দেয়া আছে। আমাদের একটা ৩ মিটার লম্বা একটা ক্যান্টিলিভার বিম দেয়া আছে। তো ক্যান্টিলিভার বিমের স্পান দৈর্ঘ্য দেয়া আছে এবং এটার প্রস্থচ্ছেদ দেয়া আছে ১২ সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। তার মানে হচ্ছে প্রস্থ হচ্ছে ১২ সেন্টিমিটার, গভীরতা হচ্ছে 20 সেন্টিমিটার। এবং এখানে তার মুক্ত প্রান্তে ৩০০০ কেজি একটা কেন্দ্রীভূত লোড আছে। তার মানে হচ্ছে মুক্ত প্রান্তে যে লোডটা সেটা হচ্ছে ৩০০০ কেজি কেন্দ্রীভূত লোড। এবং এখানে ই এর মান মডুলাস অফ ইলাস্টিসিটির মান দেয়া আছে এবং বলছে কি মুক্ত প্রান্তে স্লোপ এবং ডিফ্লেকশন নির্ণয় করতে। তার মানে আমাকে এই মুক্ত প্রান্তে বেন্ডিং এর পরে কতটুকু স্লোপ হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এখানে কি পরিমাণ ডিফ্লেকশন হবে সেটা আমরা পরিমাপ করব। তাহলে এখানে আমাদের কি ডাটা দেয়া আছে? কনসেন্ট্রেটেড লোড বা কেন্দ্রীভূত লোডের মান দেয়া আছে, স্পান দৈর্ঘ্য দেয়া আছে, আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির মান দেয়া আছে। এখন আমরা প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে যে ডাটাগুলা লাগবে, আমরা বলছি কি আমরা প্রথমে নির্ণয় করব স্লোপ। তাহলে এই স্লোপটা নির্ণয় করার যে ফার্স্ট থিওরেম সেটা আমরা অলরেডি জানি। দুইটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করব, তাদের পার্থক্য থেকে আমরা বের করব। তার মানে একটা বিন্দুর স্পর্শক অঙ্কনটা আমরা এখানে কি করতে হবে? 0 করতে হবে এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সেই স্পর্শকটা সবসময় আমরা কোত্থেকে করব? সাপোর্ট পয়েন্টে। তার মানে পয়েন্ট একটা, এখান থেকে আমরা একটা স্পর্শক এখানে দেখালাম। এরপরে যেখানে আমাকে বের করতে বলছে মুক্ত প্রান্তে, তাহলে মুক্ত প্রান্তে থেকে আমরা একটা স্পর্শক অঙ্কন করছি। এই দুইটা স্পর্শক আমরা অঙ্কন করলাম। তাহলে এই দুইটার পার্থক্যটা হচ্ছে থিটা বি মাইনাস থিটা এ। এটা আমরা ফার্স্ট থিওরেম সমান এটা পাই। এবং এখানে আমরা বলছি পয়েন্টে আমরা যেহেতু স্পর্শক অঙ্কন করছি সেটা হবে কি এখানে স্লোপটা কি হবে? স্পর্শকের 0 হবে। তাহলে এখান থেকে আমরা থিটা বিটা বের করব। এই থিটা বি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে সেই থিটা বিটা হবে কি? এই বি পয়েন্ট, তাহলে সেই থিটা বি হবে বি পয়েন্টের স্লোপের পরিমাণটা আমরা এখান থেকে বের করব। তাহলে এটা বের করতে গিয়ে আমাকে যে ভ্যালুগুলো লাগতেছে, এখানে এরিয়া দিয়ে আমরা বলছিলাম এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোত্থেকে কোনটা নিব আমরা? আমরা স্পর্শক অঙ্কন করছি একটা এ তে আর একটা হচ্ছে বি তে। তার মানে এ থেকে বি এর মাঝখানে যতটুকু থাকবে ততটুকুর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এটার জন্য যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি সেটা কি হবে? সেটা হচ্ছে এখানে তো 0, এখানে হবে আমাদের সর্বোচ্চ এবং সেটার মান হবে কত? আমরা যদি এখানে দেখি, যেহেতু কেন্দ্রীভূত লোড, তাহলে এখানে যে মোমেন্ট হবে কেন্দ্রীভূত লোডের মোমেন্টের মানটাই এখানে হবে। তাহলে এই কেন্দ্রীভূত লোড কি পরিমাণ মোমেন্ট সৃষ্টি করতেছে? ফোর্স ইনটু ডিসটেন্স। আমরা জানি কি মোমেন্ট ফোর্স হচ্ছে 3000 আর 3 হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা এলটা। তাহলে এখানে যেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এখান থেকে এটা হবে কি ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, এরপরে এখানে এসে 0 তে মিলবে। তাহলে এখানে যে ভ্যালুটা পাচ্ছি আমরা 3000 ইনটু 3 করে 9000 কেজি মিটার। তাহলে 9000 কেজি মিটার থেকে আমরা কি করলাম এখানে? এটাকে কেজি সেন্টিমিটারে নিয়ে গেলাম, মিটার থেকে কেজি সেন্টিমিটারে, এটাকে 100 দিয়ে গুণ করে। তাহলে আমরা এখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও পেলাম এবং এখানে বেন্ডিং মোমেন্টটা হবে কি? এখানে বেন্ডিং মোমেন্ট অবশ্যই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে নেগেটিভ হবে, মাইনাস হবে। তাহলে এখন যদি আমরা স্লোপ বের করতে যাই, আমরা বলছি কি আমরা একটা স্পর্শক অঙ্কন করছি এ বিন্দুতে যেখানে 0, আর একটা স্পর্শক যেখানে আমাদের স্লোপ নির্ণয় করতে হবে সেখানে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এই দুইটা বিন্দুর মাঝখানে যতটুকু ডায়াগ্রাম আছে সেটার ক্ষেত্রফল আমাকে কাউন্ট করতে হবে অ্যাকচুয়ালি। তার মানে হচ্ছে কি পুরা বিমটার পুরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলটাই আমাকে নিতে হবে এর ক্ষেত্রে। এখানে এটা আমি অলরেডি বলে ফেলছি, আমাদের থিটা এটা 0 হবে। কেন? কারণ যেহেতু এটা এখানে ডিফ্লেকশন 0 হওয়ার কারণে এখানে যখন আমরা স্পর্শক অঙ্কন করছি সেটা স্ট্রেট হরিজন্টাল লাইন হয়েছে, জাস্ট স্লোপের মান 0। তারপরে এখানে আমাদের এ বি এই ক্ষেত্রফল অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বি থেকে এ পর্যন্ত। তাহলে বি থেকে এ পর্যন্ত হচ্ছে পুরা ক্ষেত্রফলটা এবং সেটা একটা কিসের মতো? ট্রায়াঙ্গুলার ক্ষেত্র, তার মানে ত্রিভুজাকৃতির ক্ষেত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে আমরা হাফ লিখলাম, ভূমি হচ্ছে 3 মিটার, এখানে আমরা সেন্টিমিটার, এগুলো হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করছি। 3 মিটার সমান
300 সেন্টিমিটার লিখলাম। এরপরে হচ্ছে 90 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ। 9 lakhs কেজি সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। এই ত্রিভুজের উচ্চতাটা। তাহলে আমরা এখান থেকে ভূমি পাইলাম 300 সেন্টিমিটার, উচ্চতা পাইলাম এটা। 9 লাখ কেজি সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা এই ক্ষেত্রফলটার পাইলাম। বেন্ডিং যেহেতু আমাকে এ আর বি যেহেতু দুইটা পয়েন্ট আমরা বলছি, তাহলে এ থেকে বি পর্যন্ত মুক্ত প্রান্তে বের করতে বলছে, আর স্পর্শক অঙ্কন করছে এ বিন্দুতে। তাহলে পুরা ক্ষেত্রফলটা আমাকে এখানে কাউন্ট করতে হবে, পুরা ডায়াগ্রামটাই আমাকে কাউন্ট করতে হচ্ছে। তাহলে এরপরে আমরা যদি দেখি আমাদের কি, আমাদের লাগবে হচ্ছে আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এখানে কিভাবে লিখলাম, আমাদের যে ক্ষেত্রটা দেয়া ছিল আমরা বলছিলাম এটার মানটা দেয়া ছিল এভাবে, একটা ছিল 12 আর এখানে দেয়া ছিল 20। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কি, ভরকেন্দ্রের সাপেক্ষে বা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা জানি কি BD³/12, এটা হচ্ছে বি এর মান। যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করব সেটার প্যারালাল বাহুটা বি হিসেবে আমরা এখানে বি হবে, তারপর এটার পারপেন্ডিকুলারটা ডি হবে। তাহলে ডি এর মান দেয়া আছে 20, বি হচ্ছে 12 আর ডি হচ্ছে 20। তাহলে BD³/12 করলে আমরা পাচ্ছি কি 8000 সেন্টিমিটার টু দ্য পাওয়ার 4। এরপরে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, E সমান 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা যে ভ্যালুগুলা পাইলাম সেগুলা যদি আমরা আমাদের এখানে পুট করি তাহলে কি পাচ্ছি আমরা, আমরা অলরেডি এটা সমান 0 পাইলাম, সেজন্য আমরা থিটা বি লিখছি। এরপরে আমরা এই ক্ষেত্রফল অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বি থেকে এ পর্যন্ত আমরা সেটা পাইলাম, সেটা এখানে বসালাম। এরপরে ই এর মান দেওয়া আছে 2 × 10⁶, সেই ভ্যালুটা আমরা এখানে বসালাম। এরপর হচ্ছে আই এর মান আমরা বের করছি 8000 সেন্টিমিটার টু দ্য পাওয়ার 4। সেটার মানটা বসানোর পর আমরা এই ক্যালকুলেশন করে এই স্লোপ পাইলাম কত, 0.0084, এবং এটার এককটা হবে রেডিয়ানে। স্লোপ এখান থেকে আমরা যে ভ্যালুটা আসবে সেটা হবে কিসে, স্লোপের মানটা হবে রেডিয়ানে। তো এই হলো হচ্ছে আমাদের মুক্ত প্রান্তে স্লোপ বের করার পদ্ধতি। সবসময় আমরা এইভাবে ফলো করব। একটা স্পর্শক অবশ্যই কোত্থেকে, সবসময় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট থেকে আঁকবো। আরেকটা হচ্ছে যেখানে আমাকে বের করতে বলে সেখানে আমরা স্পর্শক অঙ্কন করবো। যেখানে তো এখানে মুক্ত প্রান্ত, তাহলে আমরা একেবারে মুক্ত প্রান্তে কি আঁকলাম, স্পর্শকটা অঙ্কন করছি। এরপরে আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি আমাদের ডিফ্লেকশন। ডিফ্লেকশন কোথায়, মুক্ত প্রান্তে। অ্যাকচুয়ালি এখানে আগে নিউট্রাল অ্যাক্সিস ছিল এখানে, এরপরে এটা যখন ইলাস্টিক কার্ভ এভাবে বাঁকা হয়ে গেছে তাহলে এখানে আসছে। তাহলে মুক্ত প্রান্তের যে ডিফ্লেকশনটা এটাকে আমরা বলতেছি সর্বোচ্চ ডিফ্লেকশন হবে। সবসময় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে সর্বোচ্চ ডিফ্লেকশন উৎপন্ন হবে। তাহলে এটা আমরা আগেই বলছি, ডিফ্লেকশন এখানের ক্ষেত্রে ক্যান্টিলিভার ক্ষেত্রে ডিফ্লেকশন আর উলম্ব সরণটা সেম হবে একই সেকশনে। সেই ইকুয়েশনটা আমরা এখানে বসালাম ডেল বি। বি বলছি কেন, কারণ বি পয়েন্ট আমি এখানে ডিফাইন করছি বি, এবং সেটা হবে YB, অথবা আমরা ডেল ম্যাক্স সমান Y ম্যাক্স বলে এই সূত্রটা লিখতে পারি। এটা হচ্ছে মোরসের সেকেন্ড থিওরেম ছিল, যেটা ছিল হচ্ছে এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট কার কার মধ্যে, আমরা এখানে দুইটা পয়েন্ট বলতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা যেখানে উলম্ব সরণ পরিমাপ করতেছি সেই বিন্দুটা, আরেকটা হচ্ছে আমরা যেহেতু এখানে অন্য একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে যেটা একেবারে কি যাবে, নিউট্রাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল যাবে অথবা নিউট্রাল অ্যাক্সিস বরাবর যাবে, যেখান থেকে আমরা এই যে উচ্চতার পার্থক্যটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা বলছি কি বিটা হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু, আর এ বিন্দু হচ্ছে কি আমাদের স্পর্শক অঙ্কন বিন্দু। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা সেটা মনে রাখবো সবসময়, স্পর্শক অঙ্কন বিন্দু হবে সাপোর্ট যেখানে আছে সেই পয়েন্টটা হবে স্পর্শক অঙ্কন বিন্দু, আর যেখানে আমাকে উলম্ব সরণ পরিমাপ করতে হবে সেটা হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু বা ডিফ্লেকশন, যেখানে ডিফ্লেকশন পরিমাপ করতে হবে সেই বিন্দুটা হবে এটা। সেজন্য আমরা এখানে এ বি বলছি। তাহলে এখানে যেহেতু বলছে মুক্ত প্রান্তে, তাহলে মুক্ত প্রান্ত হচ্ছে বি, আর আমাদের স্পর্শক বিন্দু হচ্ছে একেবারে সাপোর্ট পয়েন্ট। তাহলে আমাকে এখানে ক্ষেত্রফল কাউন্ট করতে হবে। এটা আমরা অলরেডি আগে বলছি, এই ডায়াগ্রামটা কিভাবে হয় সেটা আমরা আগে আলোচনা করছি। তাহলে পুরো ডায়াগ্রামটার ক্ষেত্রফলটা আমাকে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটু আমরা সহজ করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যেহেতু এখানে স্লোপটা নির্ণয় করে আসছি অলরেডি, থিটা বি এর স্লোপটা নির্ণয় করে আসছি, তার মানে এখানে শুধুমাত্র ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি। যদি আমরা খেয়াল করি, আমরা এটা সমান আগে এখানে লিখছিলাম এ বি বাই ইআই। তাহলে এখানে এই অংশটাতে আমরা দেখছি কি, আমরা দেখছি এখানে এ বি ইআই সমান হচ্ছে এই অংশটা, এবং এখানে আমরা
টিটা এ তো 0 ধরে আমরা এই টিটা বি সমান পাইছিলাম এটা। এই ইকুয়েশনটা আমরা পাইছিলাম। শুধুমাত্র ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা সেটা এপ্লাই করতে পারি। যেহেতু স্লোপটা আমরা বের করে ফেলছি, তাহলে স্লোপ ইনটু হবে কি এক্স বারটা। এটা আমরা সরাসরি করতে পারি এই ইকুয়েশন থেকে এটা লিখে, যেহেতু আমরা স্লোপটা বের করছি। তাহলে স্লোপ বের করার কারণে আমরা এখানে স্লোপটার মানটা পাইছিলাম আগে আহ এরপরে আমাদেরকে এক্স বারটা লাগবে। তো এক্স বার আমরা কোত্থেকে পরিমাপ করব? আমি এখানে এই বিটা লিখছি বি। কেন? আমরা বলছিলাম এক্স বার পরিমাপ করব আমরা যেখানে উলম্ব সরণ পরিমাপ করব সেই বিন্দু থেকে। তাহলে আমরা উলম্ব সরণ পরিমাপ করতেছি মুক্ত বিন্দুতে, তাইলে মুক্ত প্রান্তে। তাহলে সেটা হচ্ছে আমার উলম্ব সরণ পরিমাপ বিন্দু। তাহলে এটা থেকে আমাদের কোত্থেকে? এখান থেকে বরকেন্দ্রটা নিতে হবে এক্স বারটা। তো আমি এরকম লিখে রাখলে সুবিধা হয় কি, যে বি পয়েন্ট থেকে নিচ্ছি। তাহলে আমাকে এই ট্রায়াঙ্গুলার ক্ষেত্রের ভরকেন্দ্র বের করতে হবে কোন বিন্দু থেকে? যেখানে আমরা উলম্ব সরণ পরিমাপ করব। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবসময় আমরা বলছি কি উলম্ব সরণ, যেখানে ডিফ্লেকশন বের করতে বলবে সেটা হবে উলম্ব সরণ বিন্দু, আর আমাদের স্পর্শক বিন্দু হবে কে? সাপোর্ট পয়েন্টটা। তাহলে আমাকে এখানে যদি এক্স বার বের করতে যাই, তাহলে আমরা যে এখানে দেখতেছি আমাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ক্ষেত্র। তাহলে ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আমরা বলতে পারি কি এই দিক থেকে হচ্ছে এটার ভরকেন্দ্রের অবস্থান হবে কোথাও 2/3 অফ এই যে বাহুটা থাকবে ট্রায়াঙ্গুলার ক্ষেত্রের বাহুটা, এটা হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে এখান থেকে আমরা 2/3 অফ 300 লিখলাম। সেটা হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে আমরা এই স্লোপকে যদি সেই এক্স বার দিয়ে গুণ করি, আমরা কি পাবো? ওয়াই বি বা ডেল বিটা পাবো। অ্যাকচুয়ালি ডেল বি সমান হবে এটা, এবং এটা সমান আমরা বলছি ম্যাক্সিমাম মুক্ত প্রান্তের ডিফ্লেকশন অথবা ম্যাক্সিমাম ডিফ্লেকশন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। এই বিমের ক্ষেত্রে এখান থেকে আমরা যদি ভ্যালুগুলা বসাই, তাহলে এই ভ্যালুটা আমরা আগে পাইছি 0.0084, আর এক্স বার আমরা এখান থেকে পাইলাম 200 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা 1.68 সেন্টিমিটার পাইলাম। এখানে আমরা বলছি কি ডিফ্লেকশনটা নেগেটিভ হবে কেন? আমরা ডিফ্লেকশনের সাইন বলি কি আমাদের বেন্ডিং ডায়াগ্রামের যে সাইন হবে ডিফ্লেকশনেরও সেই সাইন হবে। যেহেতু এটা পুরা এই এ থেকে বি পর্যন্ত আমরা যতটুকু ক্ষেত্র কাউন্ট করছি পুরাটাই হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তাহলে এখানে ডিফ্লেকশনটা হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এখানে আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে স্লোপ আর ডিফ্লেকশন যদি বের করতে বলে, আমরা স্লোপটা বের করে স্লোপকে যদি এক্স বার দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? সিঙ্গেল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি হয়, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে আমরা ইজিলি সেটা সমাধান করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম সলভিং। এখন যদি প্রশ্ন থাকতো যে স্লোপ বের করতে বলা নাই, তখন আমাকে সরাসরি এই ইকুয়েশনটা ইউজ করতে হতো। স্লোপ বের না করলে আমরা এটা, তখন আমরা কি করতাম? এটা সমান আমরা যদি একটু দেখে আসি অ্যাকচুয়ালি কি আসে। আমরা আগেই এই অ্যাবিটা বের করছিলাম, সেটা এই অ্যাবিটা আমরা বের করছিলাম কত? হাফ ইনটু ভূমি ছিল 300 আর উচ্চতা ছিল 9 লাখ। এভাবে আমাদের 9 লক্ষ ছিল। এখান থেকে আমরা অলরেডি বের করছি। আগের সিস্টেমে যেভাবে বের করছি সেইটাই এখানে বসাবো। আর এক্স বার তো আমরা এখানে পরিমাপ করে দেখাইলামই। এক্স বার কিভাবে পরিমাপ করলাম। আর ই এর ভ্যালুটা দেয়া আছে, আইটা হচ্ছে বিডি কিউব বাই 12 করে আমরা বের করতাম, যেটা আমরা অলরেডি আগে 8000 বের করছি। তো সেই পদ্ধতি এখানে এইভাবে আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা স্লোপটা বের করতে বলছে, আমরা স্লোপের সাথে এক্স বারটা গুণ করে এখানে খুব ইজিলি ডিফ্লেকশন উলম্ব সরণটা পরিমাপ করতে পারবো। এবং আমরা বলছি কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে উলম্ব সরণটা সবসময় ওই সেকশনের উলম্ব সরণ আর ওই সেকশনের ডিফ্লেকশন সেম হবে। যেখানে উলম্ব সরণ পরিমাপ করব সেখানের ডিফ্লেকশন আর উলম্ব সরণটা সেম হবে। এই পদ্ধতিতে আমরা ক্যান্টিলিভার বিমের প্রবলেম সলভ করতে পারবো। এই ছিল আজকের মোটামুটি আমার একটা প্রবলেম সলভিং ক্যান্টিলিভার বিমের। খুব সহজ। তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি মনে করেন আমার এই লেকচারগুলো দেখে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো এর পরের লেকচারে আমরা অন্য একটা ক্যান্টিলিভার বিমের অন্য একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।